আচ্ছা, আমরা যে যতটুকু ই কমার্স দেখলাম, হ্যাঁ, এটা দিয়ে আপনি বাংলাদেশের যতগুলো লোকাল বিজনেস আছে, যে কেউ যদি ই কমার্স ওয়েবসাইট চায়, আপনি এই যে আজকের ক্লাসটা যেটা এটা হয়ে গেলে আপনার পুরো একটা ই কমার্স ওয়েবসাইট আপনারা কেউ যদি একটা ডেমো থিম কিনে দেয়, তাহলে সেটা দিয়ে আপনারা করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের পারপাসে, বাংলাদেশের পারপাসে যে কেউ যদি চায়, কারণ বাংলাদেশের শিপিং এ কোনো অ্যাডভান্স কিছুই থাকে না। শিপিং এ একটা জিনিসই থাকে, ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা, বা হচ্ছে ইনসাইড চিটাগাং আউটসাইড চিটাগাং, এর বাইরে তারা অ্যাডভান্স কোনো কিছুই চায় না। ঠিক আছে। আর আরেকটা বিষয় যেটা খেয়াল করে দেখছি, বাংলাদেশে কেউ যদি বাংলাদেশের লোকাল মার্কেট গুলোকে টার্গেট করেন, টার্গেট করে একটা কাজ চাইলে করতে পারেন, যাদের বুস্ট করার মতো সক্ষমতা আছে বা বুস্টের জ্ঞান আছে, সে চাইলে ইজিলি বাংলাদেশের মার্কেটটাকে গ্রাব করতে পারেন। ঠিক আছে, একটা যদি পেজ খোলেন, একটা পেজ খুলে একটা গ্রুপ খুলে আপনি সেখানে যদি প্রথমের দিকে কিছু হেল্পিং পোস্ট করেন নিজের থেকে, ঠিক আছে, বা হচ্ছে ধরেন যে এই যে ই কমার্সে যে অসুবিধাগুলো হয় সেগুলোর যদি একটা সলিউশন এই টাইপের যদি একটা গ্রুপ খুলেন, খুলে যদি কিছু মেম্বার সেখানে নিয়ে আসতে পারেন প্রথমে, নিয়ে আসার পর পরবর্তীতে আপনি যদি একটা দুইটা বুস্ট করেন, তাহলেই আপনি হিউজ পরিমাণে অর্ডার পাবেন। ঠিক আছে, এটা বাংলাদেশের মার্কেটে। তবে বাংলাদেশের মার্কেটে আপনার ডোমেইন হোস্টিং বাদ দিয়ে প্রত্যেকটা ওয়েবসাইট এইভাবে ডেমো ডেমো নিয়ে যদি আপনি করে দেন, তাহলে খুব বেশি পরিমাণে টাকা নিতে পারবেন না। আপনার প্রাইসটা এরকম হবে যে 2 থেকে 2.5 হাজার। ঠিক আছে, একটা করে ওয়েবসাইট 2 থেকে 2.5 হাজার, 2 দিনের মধ্যেই শেষ। আলটিমেটলি 2 দিনও লাগবে না, তার প্রোডাক্ট বাদে বাকি যা কিছু আছে সেটা করতে 1 দিন লাগবে। ঠিক আছে। আর কয়েকবার যদি প্র্যাকটিস করেন, আমি যেটা দেখাইছি, কয়েকবার যদি প্র্যাকটিস করেন, তাহলে এইটা জাস্ট করতে আপনার যদি এরকম একটা ডেডিকেশন থাকে, আপনি 6 ঘন্টার মধ্যেই এই পুরো সাইটটাই করতে পারবেন। ঠিক আছে, মানে সাইটের যত ফাংশনালিটি আছে একটা ডেমো ইম্পোর্ট দিয়ে প্রোডাক্ট বাদে প্রোডাক্ট বাদে বাকি পুরো জিনিসটাই করতে পারবেন। এটা শুধুমাত্র বাংলাদেশি মার্কেটের জন্য বললাম। ঠিক আছে, কেউ যদি টার্গেট করেন দেখবেন অবশ্যই ইনশাল্লাহ সেল পাবেন। ঠিক আছে, বুস্ট যদি করেন, আপনারা যদি $20 থেকে $30 বুস্ট করেন, তাহলে না হোক এখানের মধ্যে বেশ ভালো সেল পাবেন। ঠিক আছে, না হোক 5টা থেকে 7টা ওয়েবসাইটে সেল আপনারা পাবেন। এটা আহ, করে দেখতে পারেন যদি কারো ইচ্ছা হয়, বা হচ্ছে মনে হয় যে আচ্ছা একটু করে দেখি যে আসলে হয় কিনা। তবে জাস্ট আজকে একটা পেজ খুলে সাথে সাথে বিজনেসে যদি নামে করেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, ওই পেজটার মধ্যে আপনার কিছু কমিউনিটি গ্রো করতে হবে। আসলে আপনি যে পেজটা ক্রিয়েট করছেন, পেজটার মধ্যে আসলে কি করেন না করেন, এটা মানুষকে আগে অর্গানিক ভাবে কিছুটা বোঝাইতে হবে, তারপরে বুস্ট করতে হবে। ঠিক আছে, জাস্ট খুলেই যদি বুস্ট করেন, এই এই ধান্দায় যদি করেন, তাহলে প্রথমে হয়তো কিছু অর্ডার পাবেন, পরবর্তীতে অর্ডার কমে যাবে। এরকম একটা বিষয়। এবং আমি যতটুকু শিখাইছি এটা দিয়ে বাংলাদেশের যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন বাংলাদেশে। ঠিক আছে, বাইরের মাটি। এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আপনারা যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং বেসিক ফাইবারেও যদি আপনারা ই কমার্সের কোনো একটা লিগ খুলেন এবং সেখানে যদি অর্ডার পান, তাহলে বেসিক যে ই কমার্সের রুলস গুলো থাকে এটা দিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন। তবে অ্যাডভান্স যদি কিছু রুল থাকে, এটার জন্য আপনাকে নিজের মেহনত করতে হবে। ঠিক আছে, নিজেকে ইউটিউব ঘাটতে হবে, ক্লায়েন্ট যখন যেটা চায় সেটা খুঁজে 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 বের করে তারপরে সেটার সাথে ফাংশনালিটি গুলো অ্যাড করতে হবে। এটা সব সময়। ঠিক আছে, আমরা আহ, যে শিখতেছি ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেস আপনারা বলতে পারেন যে কোনো একটা ক্লায়েন্ট যখন আসে, যে স্বাধীন ভাই আপনি তো এত কিছু শিখাচ্ছেন, কিন্তু যখন একটা ক্লায়েন্ট আসে তখন তো দেখি যে কিছুই পারি না। এটাই স্বাভাবিক। আমি যে যত কিছু শিখছি, যখন একটা ক্লায়েন্ট আসে আমি সবার প্রথমে আগে ইউটিউবিং করতে যাই। ঠিক আছে, যে আসলে এইটা কি দিয়ে আমি সলভ করতে পারবো। তো আপনাদের তো মনে করেন যে 5 মান্থ চলে। ঠিক আছে, যারা একদম বিগিনার তাদের 5 মাসের মতো চলে। আর যারা আগের থেকে একটু ওয়ার্ডপ্রেস নিয়ে ঘাটাঘাটি করছেন তাদের না হয় 1 বছর 2 বছর চলে। তাহলে এখন আমার দিকটা থেকে যদি আমি বলি যে আমার নিজেরই তো চলে হচ্ছে 4 বছর প্লাস। তো 4 বছর প্লাস চলার পরেও একটা ক্লায়েন্ট যখন আসে, আমি প্রথমে কেন ইউটিউবে যাই, আমি প্রথমে কেন চ্যাট জিপিটিতে যাই? এর মেইন কারণটা হচ্ছে আপনার বেসিকটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে আপনাকে ধরতে হবে। ঠিক আছে, যে আসলে আমার কোথায় গেলে আমি এই জিনিসটা পাবো, কোথায় গেলে আমি এই সলিউশনটা পাবো। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনাকে ধরার জন্য এই ওয়ার্ডপ্রেস কোর্স, আর তাছাড়া কিচ্ছু না। ঠিক আছে, আপনি যত কোর্সই করেন না কেন, ওই কোর্স আপনার বায়ারের একদম 100% কখনোই ফুলফিল করতে পারবে না। ঠিক আছে, যে কোর্সই করেন না কেন। তাহলে ওই কোর্সটা করার মানে উদ্দেশ্য কি আপনাদের, কেনই তাহলে ওই কোর্সটা টাকা খরচ করে করছেন? এটার মেইন কারণ হচ্ছে ওইখানে যে বেসিক জিনিসগুলো, যে ফান্ডামেন্টাল জিনিসগুলো, এই জিনিসগুলো মাথার মধ্যে গেঁথে নেওয়া। যে আচ্ছা, আমাকে একটা চেক আউট ফর্ম তৈরি করতে বলছে, তাহলে চেক আউট ফর্ম তৈরি করতে আমার কি লাগবে, আমার আগে একটা পেজ লাগবে। এই যে পেজ যে লাগবে, এই জিনিসটা যে আপনার মাথায় আসা, এইটাই হচ্ছে
কোর্স করার জন্য আপনার মাথায় এটা নিয়ে আসা, ঠিক আছে, এইটা আর কিন্তু কিচ্ছু না। বাট যখনই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাবেন দেখবেন প্রত্যেকটা প্রজেক্টে আপনাকে ইউটিউবে যাইতে হবে, প্রত্যেকটা প্রজেক্টে আপনাকে চ্যাট জিপিটিতে যাইতে হবে, প্রত্যেকটা প্রজেক্টেই আপনার হেল্প লাগবে। এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে। বাট আপনি যখন বেসিকটা খুব ভালোভাবে বুঝতে পারবেন তখন এই জিনিসটা তখন আর কি মাথায় প্রেশার মনে হবে না, ঠিক আছে। বাট যদি এটা বুঝতে না পারেন তখন মাথায় প্রেশার হবে, আচ্ছা আমি বায়ারকে আসলে বলবোটা কি, বায়ারের সাথে যে আমি কমিউনিকেট করতে যাব এই সাহসটাই তো আমার নাই। এই সাহসটা আপনাদের কিভাবে আসবে? এই সাহসটা আপনাদের তখনই আসবে যখন আপনাদের বেসিকটা ক্লিয়ার হবে, ঠিক আছে। ওই যে মানে আমরা যখন অঙ্ক শিখতে যাই বা ইংলিশ শিখতে যাই এটা নিয়ে আমরা ভয় পাই না যে অঙ্ক আমার পছন্দ না, অঙ্ক আমার ভালো লাগে না। এর মেইন কারণ হচ্ছে ওর বেসিকটা আমাদের একটু কম জানা থাকে, মানে ওই সাবজেক্টের বেসিকটা একটু কম জানা থাকে। তো কম জানা থাকার কারণে আমি যে অ্যাডভান্স কোনো ম্যাথ করতে যাবো তখনই আমি ভয় পাই। বিষয়টা এরকম, ঠিক আছে। বাট প্রত্যেকটা জিনিসের সলিউশন আছে। আর হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে যেহেতু করতেছেন, ওয়ার্ডপ্রেস এর ডিজাইন ঠিক আছে, কিন্তু কিছু জায়গায় অবশ্যই লিমিটেশন আছে, এটা আপনারাও জানেন, এটা ক্লায়েন্টও জানে, ঠিক আছে। যে যে ক্লায়েন্ট আসতেছে সেই ক্লায়েন্ট হয়তো আপনাকে একটা লারাভেল দিয়ে ওয়েবসাইট তৈরি করা সেটা অবশ্যই বলবে না যে তুমি এই লারাভেলের যা কিছু ফাংশনালিটি আছে সবকিছু তুমি আমাকে ওয়ার্ডপ্রেসে এনে দাও, ঠিক আছে। এটা কখনোই বলবে না যদি সেই ক্লায়েন্টের মাথায় বুদ্ধি থাকে, ঠিক আছে। কারণ ওইটা দিয়ে এটা পসিবল না। তো আমাদের ওয়ার্ডপ্রেস এর মধ্যে যে লিমিটেশন গুলো সেই লিমিটেশন গুলো পার করেই একটা ক্লায়েন্ট আসে যে আমাকে এই জিনিসগুলো করে দাও, এবং ক্লায়েন্টও জানে যে আচ্ছা এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা যাবে। কেননা ওই ক্লায়েন্টের যে কম্পিটিটর ওয়েবসাইট সে অবশ্যই তার সাথে কম্পিট করে, ঠিক আছে। দেখা যাবে তার বন্ধু হইতে পারে বা পাশে কেউ একজন হইতে পারে, তো সে জানে যে সে তার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে করছে। এবং আমরা প্রথম ক্লাসেই শিখছি যে আসলে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা না কি দিয়ে করা সেগুলো আমরা দেখছি। তো এত কিছু কথা বলার মেইন কারণ হচ্ছে যে আমি যেটা শিখাচ্ছি বা যে কোনো কোর্সে যেটা শিখাচ্ছে আপনার ওইটা দিয়েই একদম মেইন সমাধানটা পেয়ে যাবেন এরকম কিছু না, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস জিনিসটাই হচ্ছে পুরো একটা সিএমএস, জাস্ট এটার উপর দাঁড় হয়ে অনেক কিছুই ডিপেন্ড করতেছে এবং এটা দিয়ে আসলে অনেক কিছু করা যায়। বাট আপনার ক্লায়েন্ট যখন যেটা চাবে তখন এটাকে আপনি একটু সার্চ করে বিভিন্ন জায়গা থেকে ঘাটাঘাটি করে তারপরে এর সলিউশনটা দিবেন, এটাই হচ্ছে স্বাভাবিক, ঠিক আছে। তো এই জিনিসটা মেনে নিতে হবে। এখন আরেকটা বিষয়ে আসি, আমি দেখলাম যে আপনাদের মার্কেটিংটা অনেক কমে গেছে। শুধুমাত্র আব্দুল রাজাক ভাইয়ের মার্কেটিংটা আমি দেখি ডেইলি, কিন্তু বাকি যারা মার্কেটিং করতেছেন আমার মনে হয় না আপনারা আর কি আমি কোরাতে অলওয়েজ মার্কেটিং করতেছি। করতেছেন। আচ্ছা, কোরাতে কোরাতে করতেছেন। আচ্ছা, অন্য আর কে কোথায় করতেছেন একটু বলেন। মানে আমি লিঙ্কডইনে মোটামুটি মার্কেটিংটা একদম আমি দেখলাম যে ফ্লো আউট হয়ে গেছে সবার। শুধুমাত্র আব্দুল রাজাক ভাইয়ের পোস্টই আমার কাছে আসে এখন, আর কারোটাও আসে না। আর আরেকটা বিষয়, এই যে ক্লায়েন্ট নাই ক্লায়েন্ট নাই, ঠিক আছে, এরকম একটা বিষয় আপনারা বলেন তো দেখি এখানের মধ্যে কতজন ক্লায়েন্টকে নক করছেন। ধরেন যে লিঙ্কডইনে যদি আমি চিন্তা করি, লিঙ্কডইনে কানেক্ট পাঠাইছেন, কানেক্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়েছে, হওয়ার পর আপনি কতজনকে মেসেজ করছেন এবং সেই মেসেজ থেকে কতজনের রিপ্লাই আসছে। এইটা বলেন দেখি, কতজনকে মেসেজ করছেন এবং রিপ্লাই আসছে তার কতজন থেকে। কেউ আছেন বলতে পারবেন কতজনকে পাঠাইছেন বা এরকম? নাই না, ভাই, একজনকেও পাঠাইনি লিঙ্কডইনে। আচ্ছা, তাহলে একজনকেও পাঠান নাই। খুঁজে পাচ্ছি না ভাই লিঙ্কডইনে যে কার স্যার কাছে আমি অনেকজনকে পাঠাইছি, বেশিরভাগই অ্যাকসেপ্ট করছে। আচ্ছা, অ্যাকসেপ্ট করছে এটা হচ্ছে শুধুমাত্র আমরা কি করছি, ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াইছি। এটা খুব ভালো যে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াইছি, কিন্তু এই যে আমরা মাঝে মাঝে বলি না যে ক্লায়েন্ট নাই ক্লায়েন্ট নাই, কিন্তু আমরা তো চেষ্টা করি নাই, এখনো কিন্তু চেষ্টা করি নাই। আমি বলছিলাম, আমি হচ্ছে শাহরিয়ার ভাইকে একটা বলছিলাম, একটা রেশিও বলছিলাম যে আপনি অনেক জনকে রিকোয়েস্ট রিকোয়েস্ট পাঠাইছেন, পাঠানোর পরে আপনি 20 জনের সাথে কমিউনিকেট করছেন, মানে আপনি ধরেন 30-40 জনকে মেসেজ করছেন, সেখান থেকে 20 জনের মতো আপনাকে রিপ্লাই দিছে। সেই 20 জন থেকে আপনি ক্লায়েন্ট পাবেন হয়তো একটা, ঠিক আছে। এইটা হচ্ছে রেশিও। তার মানে একটা চিন্তা করেন, আমি এই 20 জনের থেকে রিপ্লাই নেওয়া মানে কি, 20 জনের থেকে লিঙ্কডইনে 20 জনের থেকে রিপ্লাই নেওয়া মানে অনেক বড় বিষয়, ঠিক আছে। সো 20 জনকে আপনি যদি টার্গেট করতে পারেন, 20 জনের থেকে যদি আপনি ধরেন রিপ্লাই পান, তাহলে ইনশাল্লাহ একটা ক্লায়েন্ট আপনার পটেনশিয়াল ক্লায়েন্টে পরিণত হবে, ঠিক আছে। তো আমি এইটা বলতে চাচ্ছি যে আপনারা এই প্র্যাকটিসটা অন্তত করেন, ঠিক আছে। এই ফাইবার যাদের আছে, এখানে সমস্যাটা হচ্ছে একটা, সেটা হচ্ছে কি যে ফাইবার আমি খুলছি ঠিক আছে, কিন্তু ফাইবারে আমি ক্লায়েন্টকে ডিরেক্ট মানে যে করব, রিচ করব, সেই রিচ করার কোনো অপশন নাই, ঠিক আছে। আমি মার্কেটিং করতেছি, এ করতেছি ও করতেছি, অনেক কিছুই করতেছি, ঠিক আছে।
কিন্তু ক্লায়েন্টকে আমি ডিরেক্ট যে রিচ করব সেটার কোনো অপশন নাই আমার ফাইবারে। এইটা হচ্ছে এর সব থেকে বড় বিষয়। এবং আমি আরো একটা ক্লাসে বলছিলাম যে ফাইবার আসলে একটা ব্যাচ থেকে ফাইবার যদি 50 জন খোলে, তাহলে সেখান থেকে দেখবেন 4 থেকে 5 জনের শুধুমাত্র ফাইবারটা উপরে যাবে, ঠিক আছে? আর বাকিরা ওই ফাইবার খুলে যে খুব ভালো মানের কাজ পাবে এরকম কিন্তু না, ঠিক আছে? এবং ওই 4 থেকে 5 জন যে খুব অ্যাক্টিভ স্টুডেন্ট যারা তাদেরটাই যাবে এরকম কিছু না। ফাইবার আপনি খুলবেন, মার্কেটিং এটা হচ্ছে পুরো অর্গানিক জিনিস, মার্কেটিং সবাই করবে, কিন্তু কার ফাইবার উপরে যাবে এটা কেউ জানে না, ঠিক আছে? তো শুধুমাত্র ফাইবার বেস করে যদি আপনি সামনের দিকে আগাইতে থাকেন, আপনি সামনের দিকে আগাইতে পারবেন না, এটা সব থেকে বড় কথা, ঠিক আছে? এটা 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 একদম প্রুভেন। হয়তো আপনি বলবেন যে ভাই আপনি আউটসাইডে কাজ করেন সেই জন্য। ভাই আউটসাইডে কাজ করি সেই জন্যই আমি বলতেছি, ঠিক আছে? কারণ অলরেডি আমি এই জিনিসগুলো জানি। আমি অলরেডি অনেক জায়গায় ব্যাচ করছি, অনেক জায়গায় আমি কোর্স করছি। সো আমি এর বাস্তবতাটা জানি যে ফাইবার ডিপেন্ডেন্ট আপনি যদি হন, যে শুধুমাত্র আপনি ফাইবার থেকে কাজ নেবেন সেই জন্য আপনি একটা কোর্সে আসছেন, তো এটা হচ্ছে পুরোটাই রং, ঠিক আছে? ফাইবার আপনার থাকবে, ঠিক আছে, আপনি ফাইবারকে নার্চার করবেন, আপনি ফাইবার মার্কেটিং করবেন, ওখানে অর্ডার আসলে এটা হচ্ছে আপনার হচ্ছে এক্সট্রা অর্ডার, ঠিক আছে, বা বোনাস অর্ডার, এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। আর বাদ বাকি যে জিনিসটা সেইটাই হচ্ছে আপনার মেইন, ঠিক আছে? কারণ আপনি যদি আউটসাইড থেকে কখনো ক্লায়েন্ট হান্টিং না শেখেন, তাহলে কোনো কারণে ফাইবার যদি চলে যায়, বা ওই যে আমি বলছিলাম যে কোনো কারণে আপনার যদি 2টা ব্যাড রিভিউ আসে, তো সেই মাসে আপনি অর্ডার নাই আপনার, ঠিক আছে? আপনি লেভেল 2 সেলার, 2টা ব্যাড রিভিউ আসছে, ওয়ান স্টার রিভিউ 2টা আসছে, আপনি ওই মাসে কোনো কাজ পাবেন না, এত ইজি না, ঠিক আছে? ফাইবার বিষয়টা এত ইজি না। সো একটা ভালো কাজ আপনাকে যেমন সামনের দিকে ইমপ্রেশন দিবে, একটা বাজে কাজও একটা রেটিং আপনাকে ফাইবারটাকে ডাউন করে দিবে। তো আপনি যদি ওইটার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকেন তাহলে হচ্ছে এটা কখনোই একটা সুইটেবল ডিসিশন হবে না, ঠিক আছে? তো এই জন্য বলতেছি যে আপনারা হচ্ছে মার্কেটিং করেন, ফাইবারেও মার্কেটিং করেন, পাশাপাশি অন্য যে মার্কেট ইয়েগুলো আছে, মার্কেট প্লেস গুলো আছে, ধরেন যে আপওয়ার্ক আছে, ঠিক আছে? আপওয়ার্কটাতে ট্রাই করতে পারেন, আপওয়ার্ক আমরা দেখাবো অবশ্য, আপওয়ার্কটাতে ট্রাই করতে পারেন। আর এই যে লিঙ্কডইনটার কথা বলতেছি, লিঙ্কডইনটাতে একটু বেশি করে ফোকাস দেন, ঠিক আছে? লিঙ্কডইনটাতে ফোকাস দিলে কোনো কারণে একবার যদি লিঙ্কডইনটাকে ধরতে পারেন, যেমন এই যে অনেকে কিন্তু আপনারা ওই যে ফেসবুক গ্রুপের কথা বলছিলাম, তো ওখানে কিন্তু বেশ কিছু মানুষজন অ্যাক্টিভ আছেন, আমি দেখি মাঝে মাঝে আপনাদের কমেন্ট গুলো, হয়তো আপনাদেরকে হায়ার করে না, বাট মাঝে সাঝে তো 11 জনকে একটু নক টক দেয়, ঠিক আছে, বা হায়ার করার জন্য এরকম কিছু একটা করে। বাট এটা দেখেন, এখানে গেছেন জন্যই কিন্তু আপনারা নক পাচ্ছেন, বা হচ্ছে তাদের কমেন্টের মধ্যে, মানে তাদের পোস্টের মধ্যে আপনারা একটা দুইটা কমেন্ট করতে পারছেন। তো এইটা একটা পুরোটাই বিষয়টা হচ্ছে অ্যাক্টিভিটির বিষয়, ঠিক আছে? হাল ছেড়ে দেওয়া যাবে না। যেমন আমি যদি বলি, আমি প্রথম কাজ কিন্তু ফাইবারেই পাইছি, ঠিক আছে? আর আমার কিন্তু আপনাদের মতো এরকম গাইডলাইন ছিল না, বা হচ্ছে আমি কোনো কোর্সেও করি নাই, মানে প্রথম দিকে আমি প্রথমে কিন্তু কোনো কোর্স করি না, আমি ফুল ইউটিউব থেকে শিখছি। শেখার পর পরবর্তীতে আমি কি করলাম, ফাইবার নামাইলাম। ফাইবার নামানোর পরে আমার কাজ কি ছিল, আমার কাজ ছিল হচ্ছে ওই কোথায় যেন একটা একটা ভিডিওতে দেখছিলাম, ওই কিউটি একাডেমি বা কিছু একটা, ঠিক আছে, রংপুরের আর কি একজন। তো ওনার ভিডিওতে আমি দেখলাম যে অটো রিফ্রেশার নামানো যায়। এখন কিন্তু এগুলো নামানো যায় না, ঠিক আছে, এরকম এক্সটেনশন এক্সটেনশন, কারণ তখন আর কি ফাইবার অতটা ইয়া ছিল না, আহ, অতটা ক্র্যাক করতে পারতো না, ঠিক আছে? সো ওখানে দেখছিলাম কি যে একটা নাকি এক্সটেনশন নামানো যায়, সেই এক্সটেনশন নাম হচ্ছে কি অটো রিফ্রেশার প্রো, ঠিক আছে? তাহলে ওই অটো রিফ্রেশারটা আমি নামায় রাখছিলাম যখন আমি ফাইবার ইয়া করছিলাম। কিন্তু ওটা নামায় রাখলেও আমার ফাইবার যে মেইন ফোকাস ছিল, বা হচ্ছে আলটিমেটলি ফাইবারে যে এত রিফ্রেশ করলে বা এত কিছু করলে যে ফাইবার আসলে উপরের দিকে যায়, এগুলো আমার জানা ছিল না, ঠিক আছে? তো এই জন্য আমার প্রথম কাজ পাইতে, বাট আমি যে ফাইবারটাকে ওপেন রাখছিলাম, ঠিক আছে, ফাইবারটাকে ওপেন রাখছিলাম, বাট এই যে এই জিনিসগুলো জানা ছিল না যে 5 মিনিট পর পর বা 7 মিনিট 8 মিনিট পর পরই আমাকে রিফ্রেশ করতে হয়, কেননা জাভা স্ক্রিপ্ট একটা পেজের মধ্যে জাভা স্ক্রিপ্ট কাজ করে 5 থেকে 7 মিনিট পর্যন্ত, ঠিক আছে? এত কিছু আমি তখন জানতাম না। তো আমি কি করতাম, একবার রিফ্রেশ করতাম, এই 1-2 ঘন্টা পর আবার একবার রিফ্রেশ করতাম, এরকম। আর রাতে কি করতাম, রাতে 1টা 2টার দিকে আমি ওই অটো রিফ্রেশার প্রোটা নামায় রাখতাম, নামায় রেখে ওখানে র্যান্ডম টাইম সিলেক্ট করা যায়, সো র্যান্ডম টাইম আমি এই 3 থেকে 20 মিনিট পর্যন্ত দিয়ে রাখতাম, ও একবার এক এক টাইম নিয়ে একটা করে রিফ্রেশ দিত। এইভাবে চলতেছিল। তো অটো রিফ্রেশার তখন কিন্তু ভালোই কাজ করছিল, ঠিক আছে, ও ট্র্যাক কিছু করতে পারতো না। তো এত পরিমাণে ইয়া ছিল আর কি, মানে ফাইবারটাকে আমি রিফ্রেশ করে বা ইয়ে টিয়ে করে রাখছিলাম। তো মাঝখানে আমি হতাশ হয়ে গেছিলাম, ঠিক আছে?
যে আমার ফাইবার থেকে কোনো অর্ডার আসে না, ধরুন এটা কি শিখলাম না শিখলাম, কোনো কাজই পাই না, এরকম একটা বিষয়। হ্যাঁ, তো আমি কি করলাম, আবার ওই ফাইবার যেরকম সেরকম হতাশার মধ্যে এমনি এমনি রাখি, কোনোদিন রাখি কোনোদিন রাখি না, কোনোদিন রাখি, কারণ আমার তখন কোনো গাইডলাইন নাই, আমি কোনো কোর্সের সাথে যুক্ত না যে সে আমাকে মোটিভেট করবে মাঝে মাঝে, এরকম এরকম কিছু না, ঠিক আছে। আমি যা শিখি মাঝে মাঝে ইয়ে টিয়ে। এবং আমার প্রথম গিগ ছিল ডিজিটাল মার্কেটিং এ, যা একটু বলি, একটু শোনেন। প্রথম গিগ ছিল আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ, ঠিক আছে। তো এটাও আবার আমি কোথায় দেখছি, এটাও আবার দেখছি এলইডিপি, ওই যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট আছে না একটা, বাংলাদেশের সরকারি ভাবে শেখায় আর কি, করোনার মধ্যে, ঠিক আছে, করোনার মধ্যে শিখাইছিল। আগেও কিছু ভিডিও ছিল, তো করোনার মধ্যে জাঁকজমক বেশি হয়েছিল আর কি, এরকম। তো সেখান থেকে আর কি আইডিয়াটা পাইছি, সেখান থেকে নেওয়ার পরে আমি দিছি। তো 1.5 বছর পরে হঠাৎ একদিন রাতে দেখি যে একজন আমার এখানে ডিরেক্ট অর্ডার করছে, কোনো মেসেজ টেসেজ কোনো কিছু ছাড়া, ঠিক আছে। 1.5 বছর পরে কোনো মেসেজ টেসেজ কিচ্ছু নাই, এবং সেদিন আমার ফাইবার ওপেনও ছিল না, সেদিন আমার ফাইবার ছিল অফ। হ্যাঁ, তা এখন আপনার এটা যদি বলেন বা আমাকে যদি বলেন যে ভাই তাহলে কি আপনি খালি ফাইবার নিয়ে পড়েছিলেন, হ্যাঁ আমি ফাইবার নিয়ে ওই রকম কোনো ডেডিকেশনও ছিল না যে ফাইবার থেকে আমার অর্ডার আনতেই হবে, এরকম কিছু এরকম না। হ্যাঁ, বাট হঠাৎ করে 1.5 বছর পরে জাস্ট একটা হঠাৎ করে একটা অর্ডার আসে। হ্যাঁ, তো এই অর্ডারটাকে কমপ্লিট করি, তারপরে বেশ কিছু অর্ডার পাই, ওই একটা অর্ডার কমপ্লিট করার পর ভালো কিছু অর্ডার পাই, বেশ কিছু অর্ডার পাই। দেন এইভাবে আমি 6 মান্থ পর্যন্ত ফাইবারে কন্টিনিউ করছিলাম। তো আমি ভালোই অর্ডার পাচ্ছিলাম, হ্যাঁ ভালোই অর্ডার পাচ্ছিলাম। আবার আমার নিজের ভুলের কারণে ফাইবার ডাউন করছি। তো ওই ডাউন যে হয়ে আছে ফাইবার, আমি যদি বলি আমি কিন্তু এখনো সেই ফাইবার তুলতে পারি নাই, ঠিক আছে। ফাইবারে এমনি অর্ডার আসে, বাট আলটিমেটলি এরকম অর্ডার আমি চাই না, ঠিক আছে। ওই এক একটা করে অর্ডার কি আসে, ভুল হয়েছিল? কবে আসে না আসে। হ্যাঁ, কি ভুল, আপনার ভুলের কারণে ফাইবার ডাউন হয়েছে বললেন? ও আচ্ছা, হ্যাঁ আমার ভুলের কারণে ফাইবার ডাউন হয়েছে। এটা হচ্ছে কি, যে ওই যে 6 মাস কাজ করলাম, অর্ডার ঠিক আছে, ভালোই অর্ডার পাইছিলাম, প্রায় 12-13টার মতো অর্ডার পাইছি এখানে। অর্ডার পাওয়ার পর আমার ভার্সিটিতে আর কি এক্সাম চলে আসছিল। তো আমি আবার কি করছি, আমাকে কোনো গাইডলাইন বা কোনো কিছু না থাকার কারণে আমি ডিরেক্ট ফাইবারটাকে একদম অফ করে রাখছিলাম। ওখানে ফাইবার কিন্তু অফ করে রাখা যায়, ঠিক আছে, যে আপনি হলিডে মোডে আছেন, আমি হলিডে মোডে রাখছিলাম। আমি ভাবছিলাম যে হলিডে মোডে থাকলে আমার অ্যাকাউন্টের উপর ইম্প্যাক্ট বা কোনো কিছু পড়বে না। সো যেহেতু আমি পরীক্ষা দেবো, সো পরীক্ষার মধ্যে তখন আমার কোনো ঝামেলাও হবে না। তখন আমি ফার্স্ট ইয়ারের শেষের দিকে পড়ি, ঠিক আছে, এরকম একটা। তো মানে তখন অত কিছু বুঝতাম না, এরকম আর কি, তখন আর কি পড়াশোনার প্রতি একটু মানে ঝোঁক ছিল এরকম। তো তখন কি করলাম, জাস্ট হলিডে মোডে রাখছি, হলিডে মোডে 2-3 মাস রাখছি। 2-3 মাস পরে যখন ফাইবারটাকে ওপেন করলাম, তার কিছুদিন পরে বুঝতে পারলাম যে আচ্ছা আমি আলটিমেটলি ফাইবার থেকে বের হয়ে গেছি, ঠিক আছে। তো ওই যে বের হয়ে যে গেছি, তারপরে আর ফাইবার আমার ওঠে নাই, ঠিক আছে। দেন পরে যখন ধীরে ধীরে অনেক কিছু শিখছি, দেন আর কি এজেন্সিতে জয়েন হয়েছি, ইয়া টিয়া করছি। দেন এজেন্সিতে জয়েন হয়ে অন্য ফাইবার খুলছি, এজেন্সির জন্য আলাদা ফাইবার আছে। তো সবকিছু তখন বুঝতে পারছি যে আসলে কিভাবে ফাইবার অ্যালগোরিদমটা মোটামুটি হলেও কাজ করে, ঠিক আছে। এই তার মানে আমার প্রথম অর্ডার আমি পাইলাম 1.5 বছর পর। হ্যাঁ, বাট ওই আমি হতাশাটা ছাড়ি নাই। হ্যাঁ, মানে ধরেন যে এই যে হতাশার মধ্যে যে পড়েছিলাম, যে একদমই অফ করে রাখলাম গিয়েছে, এইরকম জিনিসটা আমার মধ্যে ছিল না। তো আপনাদের মধ্যে যে একটা বিষয় আমি দেখতেছি, যে আপনারা কিছুদিন মার্কেটিং করলেন, কিছু আসলো না, নক আসলো না, কিছু আসলো না, আপনার অফ করে দিলেন, ঠিক আছে। তো আমি 1.5 বছর বা 2 বছর পরে আমি আউটসাইড মার্কেট প্লেসটা সম্পর্কে শিখছি, ঠিক আছে। আমি আউটসাইড মার্কেট প্লেসটা সম্পর্কে ধরা শিখছি। কেননা ওই আমি যখন ডিজিটাল মার্কেটিং শেখার পাশাপাশি ওয়ার্ডপ্রেস শিখতেছিলাম, তখন হচ্ছে এই যে নাহিদ ভাইয়ের দেখা পাইছি। দেন সে আমাকে বলতেছে আসলে যে ফাইবারের গুরুত্ব কতটুকু, আর হচ্ছে আউটসাইড মার্কেট প্লেসের গুরুত্ব কতটুকু। আমি তখন মানে আমার মধ্যে ওইরকম ফ্রিল্যান্সিং এর ভাবটাই নাই, ঠিক আছে। তো আমি যা শুনি হ্যাঁ হ্যাঁ বলি, হ্যাঁ এগুলো বলি, ঠিক আছে। এবার সেও চিন্তা করি একটু, ওপার সেও একটু চিন্তা করি, তারপর মাঝে মাঝে বলি যে ভাইয়ার মনে হয় ফাইবার নাই, সেই জন্য ভাইয়া বলে হইতেছে যে ইয়া লিঙ্কডইনের কথা বলে, মানে মনের মধ্যে এগুলা ইয়া হয়, ঠিক আছে। তো এইভাবে এইভাবে চলতেছে। দেন ধীরে ধীরে যখন মাইন্ডের মধ্যে ফ্রিল্যান্সিং এর ভাবটা আসা শুরু করলো, তখন এই জিনিসগুলো বোঝা শুরু করলাম যে আসলে আমার আউটসাইড মার্কেট প্লেস বেস্ট নাকি ইনসাইড মার্কেট প্লেস বেস্ট, ঠিক আছে। ইনসাইড মার্কেট প্লেস শুধুমাত্র তার জন্যই বেস্ট যার কাছে অলওয়েজ অর্ডার আসতেছে এবং সে 5 স্টার রিভিউ নিয়ে বারবার অর্ডার ডেলিভারি দিচ্ছে, ঠিক আছে। এবং কার্ডটা আসবে সেটা আপনি প্রথমেই বলতে পারতেছেন, এরকম একটা হয়েছে, ঠিক আছে। তো এইটা তার কাছে বেস্ট। তাকে যতই বলেন আউটসাইড মার্কেট প্লেস, আউটসাইড মার্কেট প্লেস, সে বুঝবে না। কিন্তু
সে পরপর যদি দুইটা রেটিং বাজে খায় তারপর সে ঠিকই বুঝে যাবে যে আউটসাইড মার্কেট প্লেস দরকার নাকি ইনসাইড মার্কেট প্লেস দরকার। ঠিক আছে, আমাদের কিছুদিন আগে ওই যে আমি যখন আপনাদের ওয়ার্কশপ নেই তার আগে, তার 2 মাস আগে হচ্ছে আমার ওই যে বাইরের জবটার জন্য বাইরের জব হয়েছে আর কি। ঠিক আছে, তো বাইরের জব যখন হয় তখন একসাথে 2 জনের হয়েছে। হ্যাঁ, আমাদের ভার্সিটির 2 জনের হয়েছে, আমার আর একজনের। তো সে হচ্ছে এসিও। তো ও কি করতো, ওর হচ্ছে ইয়া ছিল, ওর ফাইবার ছিল আর আপওয়ার্ক ছিল। তা ওর আপওয়ার্কের মধ্যে সবসময় অর্ডার আসতো না আসতো। তো ও আমাকে একদিন বললো যে ভাই আপনি কিভাবে কাজ নেন বা কিভাবে কি করেন। আমি বললাম যে আমার তো সবকিছু লিঙ্কডইন এর মাধ্যমে, আমি এজেন্সির সাথে আছি, এজেন্সি থেকে লিঙ্কডইন এর কাজগুলো আনে, পাশাপাশি আমি কিছু হেল্প করি, সব মিলে আর কি লিঙ্কডইন এর উপর বেস। তো সে আমাকে বলতেছে ভাই আমার তো আপওয়ার্কে খুব ভালো প্রোফাইল, আমি আপওয়ার্কে খুব টাকা ইনকাম করতেছি, কিন্তু আমি আপওয়ার্কে থাকবো না, আমি আর কি আউটসাইড মার্কেট প্লেসে শিফট করবো। আমি বললাম হঠাৎ ওখান থেকে কেন? তো ভাই এখানে তো যে বিষয়গুলো থাকে যে কেউ যদি একটা ব্যাড রিভিউ দেয় তো আমি আর কি পড়ে যাবো, এরকম একটা বিষয়। তারপর যে পার্মানেন্ট ক্লায়েন্ট গুলো আছে কোনো কারণে এগুলো হাতছাড়া হয়ে গেলে এরকম। তো ও হচ্ছে ওই ফাইবার থেকে আপওয়ার্ক থেকে মোটামুটি 40 থেকে 50 হাজারের মতো প্রতি মান্থে আসতো। ঠিক আছে, দেন যখনই আমাদের গ্রোথ ম্যাপে হয়ে গেল, তো ও হচ্ছে আপওয়ার্ক ছেড়ে দিছে এবং হচ্ছে ও ওখানে আর হচ্ছে ইয়াতে লিঙ্কডইনে কাজ করে। ঠিক আছে, আমার আমার দেখানোর মতোই আর কি। আমার ইয়া থেকে ওই লিঙ্কডইনে আমাদের একটা বেস আমরা কোর্স লঞ্চ করছিলাম, সেই কোর্সটা ওরে দিছি। তো ওইটা দেখে সে হচ্ছে লিঙ্কডইন থেকে এখন কাজ নেয়। তো এখন তাকে যদি বলা হয় যে আপওয়ার্কে কি অবস্থা, কয় ভাই আপওয়ার্কে ওইরকম যাই না, কাজ আসলে করে দেই আর না আসলে নাই, আমি ওইরকম ওপেন রাখি না বা ওইরকম কিছু করি না। তো চাইলে কি করো, ও হচ্ছে ছোট, হ্যাঁ 1 বছরের আমার জুনিয়র। তো ও বলে ভাই গ্রুপ ম্যাপে আছি ওখানে আর হচ্ছে ইয়া করতেছি, ওই লিঙ্কডইনে ইয়া করি, ওই লিঙ্কডইন থেকেই আমার চলে আসে, এইরকম একটা বিষয়। ঠিক আছে, তো আমি বললাম যে লিঙ্কডইন এখন কমফোর্টেবল বেশি নাকি আপওয়ার্ক? তো ও বলে ভাই অবশ্যই লিঙ্কডইন। হ্যাঁ, তো আগে একটা কাজ নিয়ে আসতে হবে, কাজ যদি আপনি নিয়ে আসতে পারেন তাইলেই বুঝতে পারবেন আসলে কমফোর্টেবল কোথায় আপনি। ঠিক আছে, আর এটা না নিয়ে আসতে পারলে আপনাকে আসলে আমি যতই মোটিভেশন দেই না কেন, যতই কিছু বলি না কেন, এটা বুঝবেন না। বুঝতে পারছেন? তো এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য হচ্ছে আউটসাইড মার্কেট প্লেস আর ইনসাইড মার্কেট প্লেস দুইটাই বুঝতে হবে। আপনি যদি একটা মার্কেট প্লেসকে শুধু টার্গেট করে থাকেন তাহলে আপনি সামনের দিকে আগাইতে পারবেন না। ঠিক আছে, সো সব মার্কেট প্লেস গুলোতেই রাখেন। ও আরেকটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনাদের কাছে শেয়ার করি, যে আপনাদের যত কিছু রিসোর্স আছে, ঠিক আছে, মানে আপনাকে আপনার নিজের ব্র্যান্ডিং এর জন্য, এই ব্র্যান্ডিং নিয়ে কিন্তু প্রচুর ক্লাস হয়েছে। ঠিক আছে, এই নিজের ব্র্যান্ডিং এর জন্য আপনার যত কিছু রিসোর্স আছে সেই রিসোর্স গুলোকে আপনারা ইউজ করেন। কেন ইউজ করেন আমি বলি। আমার লিঙ্কডইনে আমি আগে মানুষকে নক দিতাম, ঠিক আছে, এখনো নক দেই, মাঝে মাঝেই দেই, কিন্তু রিসেন্টলি আমি 3টা নক পাইছি। ঠিক আছে, আমার যেই 3500 বা হচ্ছে 3800-র মতো আমার যখন কানেকশন পার হয়ে গেল, তারপর থেকে আমি এই বিষয়গুলো লক্ষ্য করতেছি। ঠিক আছে, এই ঈদের মধ্যে আমি 2টা নক পাইছি এবং এই 2টা নক হচ্ছে ডিরেক্ট আমাকে অফার করার জন্য তারা চলে আসছে। ঠিক আছে, একটা হচ্ছে একটা খুঁজে পাইছে কিভাবে আমি বলি। একটা খুঁজে পাইছে আমাকে, লিঙ্কডইনে প্রথমে খুঁজছে, তো লিঙ্কডইনে আমাকে খোঁজার পর সে আমার প্রোফাইলটা প্রথমে ঘাটছে। হ্যাঁ, সে প্রোফাইলটা ঘাটার পর মানে আমার প্রোফাইলটা সে নাকি স্ক্রল করছে, আমি তার সাথে মিটিং এ ছিলাম। হ্যাঁ, পরে পরবর্তীতে আর কি মিটিং এ আসছে। তো মিটিং এ এসে সে আমাকে বলতেছে, আমি আর কি তাকে বলছিলাম যে তুমি আমাকে কিভাবে পাইলা, আমি তো তোমাকে কানেক্ট পাঠাইনি, তুমি আমাকে কানেক্ট পাঠাইছো। তো সে বলতেছে যে আমি প্রথমে তোমার লিঙ্কডইনটা দেখলাম, তো আমার লিঙ্কডইনটা দেখে ভালো লাগছে, সেই জন্য তোমাকে আমি ভাবলাম যে তুমি মনে হয় আমার জন্য পারফেক্ট হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো তারপরে সে নিজে থেকে বলতেছে যে আমি শুধু তোমাকে যে লিঙ্কডইনেই খুঁজছি তা কিন্তু না, আমি আরো বিভিন্ন জায়গায় তোমাকে খুঁজে পাইছি। তো আমি বললাম যে কিভাবে? সে বলতেছে যে আমি তোমাকে প্রথমে গুগলেই খুঁজতে গেছি, লিঙ্কডইন থেকে। লিঙ্কডইনে তোমার যখন ইউজার নেম পাইছি মুনতাসির আসমার, আমি এইটা নিয়ে প্রথমে গুগলে সার্চ করছি। তো গুগলে যখন সার্চ করছি দেখলাম যে তোমার একটা খুব ভালো প্রোফাইল আমার সামনে চলে আসলো, তোমার বেশ কিছু ইমেজ আসলো, তুমি মাঝে মাঝে সেখানে পোস্ট করো, সেই পোস্ট গুলো আসলো, এটা আসলো, সাথে তোমার ওয়েবসাইটটাও আমি পেয়ে গেলাম এবং ওয়েবসাইট তোমার লিঙ্কডইনেও ছিল, এটাও আমি দেখছি। তো আমি ওয়েবসাইটটা তোমার ওই গুগল বিজনেস থেকেই নিয়েছি, মানে আমার পোর্টফোলিওটা। ঠিক আছে, পোর্টফোলিওটা আমি তো ওপেন করছি, তো ওপেন করেও দেখলাম পোর্টফোলিওটা আমার ভালো লাগছে, এটা বললো। হ্যাঁ, তারপর আরো একটা কথা বললো, সে বললো যে আমি তোমার পোর্টফোলিওটা দেখার পর ওই তোমার যখন আমি গুগলে সার্চ দিছি তখন তোমার কিছু ভিডিও সামনে আসছে। আমি বললাম তোমার ভিডিও ভিডিও কিভাবে আসলো সামনে?
তোমার ইউটিউব চ্যানেলের ভিডিও, তোমার দেখলাম যে মুনতাসির আসলাম নামেই তোমার ইউটিউব চ্যানেল, তো আমি সাথে সাথে ইউটিউবে চলে গেছি। ইউটিউবে চলে গিয়ে আমি তোমার কিছু ভিডিও দেখছি। তো ভিডিও দেখার পরে আমার একটা জিনিস থেকে তোমাকে নক করার খুব ইচ্ছা হইলো। সেইটা হচ্ছে আপনারা আমার যদি চ্যানেলে যান কেউ একজন, গিয়ে দেখবেন ক্লায়েন্টস অর্ডার বা ক্লায়েন্টস রিভিউ নামে আমার একটা প্লে লিস্ট তৈরি করা আছে। তো সে নাকি অন্য প্লে লিস্ট গুলো অত বোঝে নাই, মানে এমনি জাস্ট ভিডিও যেটা ভিজুয়ালাইজেশন সেইটা বুঝছে, কিন্তু আমার বাংলা ভাষা সেটা বোঝে নাই। কিন্তু সে একটা প্লে লিস্ট পাইছে ক্লায়েন্টস অর্ডার বা ক্লায়েন্টস রিভিউ, সেখানে গিয়ে আমার নাকি দুটো সেকশন দেখছে, ঠিক আছে। ওয়েবসাইট করার দুটো সেকশন আমি ভিডিও করে রাখছিলাম 30 সেকেন্ডে, সেইটা দেখে তার ভালো লাগছে, এই জন্য সে আমাকে নক করছে। দেন তার সাথে কি কথা হইলো, তার সাথে কথা হইলো সে আমাকে পার্টনারশিপে ডাকতেছে, ঠিক আছে। সে পার্টনারশিপটা কিরকম, সে তার ইয়া থেকে, ঠিক আছে, স্কটল্যান্ডের, কিন্তু হ্যাঁ সে স্কটল্যান্ড থেকে কাজ নিয়ে আসবে, ওয়ার্ডপ্রেস এর কাজ নিয়ে আসবে, কিন্তু সেই কাজ আমাকে করে দিয়ে ওইটা যত ডলার হবে সেইটা 30% সে আমাকে দিবে। কিন্তু আমি এটাতে রাজি হইনি, ঠিক আছে। আমি রাজি না হয়ে আমি বলছি যে আমি 30% কাজ করবো না, যেহেতু আমি ফুল কাজটাই করবো, আমি 50% নেবো। তাহলে তুমি যদি আমার সাথে এগ্রি করো তাহলে তুমি আসো, ঠিক আছে। তো ও তার মানে এরকম আরো কিছু ফ্রিল্যান্সারের সাথে অবশ্যই কথা বলতেছে, বলে বলে হয়তো যদি ম্যাচ না করে তখন হয়তো আমার কাছে আসবে, বা সেটা হয়তো পরের বিষয়, ঠিক আছে। তো এইখান থেকে আমি জাস্ট একটা জিনিস আমার ভালো লাগছে, সেটা হচ্ছে কি আমার নিজের যে ব্র্যান্ডিং আমি করছি, আমি ইউটিউব চ্যানেল কিন্তু নিজের ব্র্যান্ডিং এর জন্য না, আমি ইউটিউব চ্যানেল মূলত আপনাদের এই কোর্স যেহেতু আসছে সেই জন্যই মূলত আর কি চালু করছিলাম, ঠিক আছে। যে ভাবছিলাম যে দেখি, অনেক দিনের একটা শখ ছিল ইউটিউব চ্যানেল খোলার, তো ইউটিউব চ্যানেল খুলছি, পাশাপাশি হচ্ছে আপনাদেরও একটা সুবিধা হয়, এই জন্যই মূলত ইউটিউব চ্যানেলটা খুলছি। বাট আমার যে বিজনেস প্রোফাইল সেটা হচ্ছে আমার ব্র্যান্ডিং এর জন্য, আমার যে পোর্টফোলিও সেটা আমার ব্র্যান্ডিং এর জন্য, এবং আমার যে লিঙ্কডইন প্রোফাইল সেটাও আমার ব্র্যান্ডিং এর জন্য। তো আমি বলবো যে আপনারা যদি একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করেন, লিঙ্কডইন প্রোফাইলটাকে খুব ভালোভাবে গুছায় নেন। আর লিঙ্কডইন প্রোফাইলের পাশাপাশি আপনার যত জায়গায় আপনি নিজেকে প্রকাশ করার সুযোগ আছে সেই জায়গাগুলো প্রকাশ করেন, ঠিক আছে। আজ না হোক কাল আপনার যদি এইরকম ভালো লেভেলের একটা ইয়া তৈরি হয়, ঠিক আছে, ব্র্যান্ডিং যদি তৈরি হয়, তাহলে দেখবেন যে ভালো ভালো নক পাওয়া শুরু করবেন, ঠিক আছে। এটা স্বাভাবিক, এটা পাবেন। হ্যাঁ, তো এটা আমার ভালো লাগছে যে আমার ইউটিউব চ্যানেলে জাস্ট একটা প্লে লিস্টের একটা ভিডিও দেখে সে আমাকে নক করছে, ঠিক আছে। তো ভালো লাগছে, এইটাই আর কি, এটা এই জিনিসটা আর কি শেয়ার করলাম, ঠিক আছে। তো আপনাদের আসলে কোন মার্কেটিং কোন ভাবে কাজ করবে এটা আমরা কেউ জানি না। হুম, যে কোন মার্কেটিংটা আসলে কোন ভাবে কাজ করবে, এবং আপনারা যদি একটা ইনস্ট্যান্ট রেজাল্ট চান, তাহলে আর কি আমি বলবো যে আপনাদের জন্য তাহলে ফ্রিল্যান্সিংটা না। হ্যাঁ, কারণ ফ্রিল্যান্সিং এ ইনস্ট্যান্ট রেজাল্ট যারা চায় তারা আসলে কিছু করতে পারে না। তাদের মেইন টার্গেটটাই থাকে আমি ফ্রিল্যান্সিং এ আসছি, টাকা কামাবো, চলে যাবো। এটা যদি এতটাই ইজি হইতো তাহলে এখন মানুষজন জব না করে সবাই খালি ফ্রিল্যান্সিং এ করতো, ঠিক আছে। তো এটা কেন করে না, ফ্রিল্যান্সিংটা আলটিমেটলি আপনার কি করতেছে, আপনার বোনাস হিসেবে আরেকটা সুযোগ দিচ্ছে। তো আপনি স্কিল শেখেন, ধীরে ধীরে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো ফলো করেন, তাহলে এগুলো শিখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখন কারো কিছু কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, আব্দুল বাসিদ ভাই বলেন। ভাই আপনি লিভ নিয়ে চলে গেছেন, আমি ভাবছি যে আপনি মনে হয় মন খারাপ করে চলে গেছেন, এই জন্য আমি নিজে থেকে কোনো নক বা কিছু দেইনি। হোয়াটসঅ্যাপে দেখলাম নাই আপনি। এর জন্য আমার গ্রুপ থেকে বের হয়ে গেছে, আমার ফোনটা শুরু হয়ে গেছে ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে আজকে আরেকবার একটু নক দিয়ে, আমাকে একটু নক দিলে আমি আপনাকে আবার গ্রুপে অ্যাড করে দেবো। হ্যাঁ, আমি আবার ভাবছি যে আপনি মনে হয় ইয়া করে চলে গেছেন, আমার এই যে ইয়া নাম্বারটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, যে আচ্ছা, আর হ্যাঁ সুমন ভাই বলেন। যে যে বায়ারটা আপনাকে 30% কাজ দিতে চেয়েছিল অনেক, তো হুম, ওটা যদি মানে অনেক দিতে চেয়েছিল তাই তো, নাকি একটা দুইটা এরকম কিছু? হ্যাঁ বুঝি নাই ভাই, আরেকবার ওই যে একটু। স্কটল্যান্ডের যে বায়ারের সাথে আপনার কথা হয়েছিল, জি জি, 30% পার্টনারশিপে আপনার সাথে রাজি হয়েছিল না? হ্যাঁ। পরে উনি কি বেশি কাজ দিত নাকি একটা দুইটা এরকম কথা হয়েছিল? না 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 না, এখানের পলিসিটাই পুরোটা ভিন্ন। সেটা হচ্ছে যে মার্কেটিং কস্ট ওর, ঠিক আছে, ওর এজেন্সি আছে, কিন্তু ওখানে কাজ করাইতে গেলে ওর টাকা বেশি লাগে, ঠিক আছে।
তো ও কি করবে, ও হচ্ছে কাজটা নিয়ে এসে বাংলাদেশে ট্রান্সফার করবে। তো মানে ধরেন যে ওখানে যদি একটা ওয়েবসাইট বানাইতে $200 লাগে, সেই ওয়েবসাইটটা বাংলাদেশে সে $100 মধ্যেই করে নিতে পারবে, কারণ বাংলাদেশে ডিমান্ড কম, ঠিক আছে। $100 সে কাজটা করে নিতে পারবে। তো ও হচ্ছে ডিমান্ড করতেছে কি, তোমার বাংলাদেশি প্রাইস অনুযায়ী তুমি যে লেভেলে কাজ করো বা যে অ্যামাউন্টে কাজ করো, সেই অ্যামাউন্টে 30% তোমাকে দেওয়া হবে, বাকি 70% আমার। তা আমি বলছি না, আমি যেহেতু কাজ করবো আমার 50% লাগবে, এইভাবে এইভাবে বলছি, বুঝছেন। আর সে কি করবে, সে এজেন্সি থেকে বুস্টিং করবে, সে কাজ নিয়ে আসবে, বাট কাজগুলো হচ্ছে স্কটল্যান্ডে, ঠিক আছে। মানে সহজ হিসাব, চিন্তা করেন যে আপনার ইন্ডিয়ায় আরেকজন আছে, ঠিক আছে। ধরেন আমরা বাংলাদেশে একটা কাজ করাইতে $200 লাগে, আর ইন্ডিয়ায় ওই কাজটা করাইতে $100 লাগে। তো আপনার ফ্রেন্ড আছে ইন্ডিয়াতে, তো আপনি কি করলেন, আপনি বাংলাদেশে বুস্টিং করলেন, এখান থেকে যে কাজগুলো সেই কাজগুলো শিফট করে তাকে পাঠিয়ে দিলেন, বুঝছেন। তার মানে সে অলরেডি $100 খেয়ে নিচ্ছে, মানে অলরেডি সে $50 খেয়ে নিচ্ছে, 50% খেয়ে নিচ্ছে, খেয়ে নিয়ে তারপরে বাকি যে 50%, সেই 50% থেকে 30% আপনাকে দিবে। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে না, আমি ওই তুমি যে 50% বাকি আছে সেই 50-র মধ্যে আমাকে তোমার ওই 50% দিতে হবে, ঠিক আছে। এইরকম আর কি, এইভাবে। হ্যাঁ, তো প্রোফাইল বিল্ড করেন, সবকিছু করেন, হ্যাঁ, হঠাৎ লিঙ্কডইনে হয়ে না, ঠিক কাদেরকে আছে, নক কাজ দিব, পাবেন মানে ইনশাল্লাহ। পটেনশিয়াল খুঁজে পাই না যে মানে লিঙ্কডইনে যে নক দিব, তো হ্যাঁ, উম, বুঝতে পারি না যে কাদেরকে নক দিলে কাজ হবে বা এরা আচ্ছা, পটেনশিয়াল, এটা লিঙ্কডইনে একটু আমি আমি বুঝার চেষ্টা বলছিলাম তো করুন। প্রথম দিকে, হ্যাঁ আমি বলছিলাম প্রথম দিকে আপনাদের খুঁজতে হবে কাদের, HR ডিপার্টমেন্টে যারা আছে, ম্যানেজার যারা আছে, ঠিক আছে, তাদেরকে খুঁজতে হবে, বা ডিসিশন মেকার যারা। কারণ হচ্ছে HR আর ম্যানেজার এরাই মূলত যে কোনো একটা স্মল কোম্পানি, ছোট কোম্পানি, আপনি আবার বড় কোম্পানি টার্গেট করবেন না। ছোট কোম্পানিগুলোকে টার্গেট করে আপনি HR যারা আছে, ম্যানেজার যারা আছে, তাদের সাথে রিলেশন বিল্ড আপ করবেন। এবং রিলেশন বিল্ড আপটা কিরকম হবে, তাদেরকে প্রথমে কানেক্ট পাঠাবেন, তারপরে আমি কিন্তু একটা শিট দেখাইছিলাম, সেই শিটে নোট করে করে কাজ করবেন। মানে এত যদি ইনস্ট্যান্ট কাজ করেন যে না আমি 1 মিনিটে কাজ করে শেষ করে দিলাম, শেষ, 1 মিনিটে 10 জনকে পাঠাইছি, আমার কাজ শেষ, ঠিক আছে, এরকম যদি করেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনাকে কি করতে হবে, একটু ম্যানুয়াল পদ্ধতিতে আসতে হবে, একটু ধীরে ধীরে কাজ করতে হবে। ওই যে 10 জনকে প্রথমে কানেক্ট পাঠাইছেন, 10 জনের লিঙ্কটা ওখানে পাশে রাখেন। তারপর ওখান থেকে কতজন অ্যাকসেপ্ট করছে সেই শিটটা তৈরি করেন, ঠিক আছে। ওখানে লেখেন যে এখানে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট, এই কয়েকটা অ্যাকসেপ্ট করছে আর বাকিগুলো অ্যাকসেপ্ট করেনি। তার পাশে এখানে লেখেন যে হচ্ছে ইয়া, আরে আপনি এগুলো সবাই যে 10 জন যে 10 জনকে যে কানেক্ট করছেন, তার মধ্যে 5 জন অ্যাকসেপ্ট করছে, তো 5 জনকে আপনি মেসেজ করছেন, কি মেসেজ, ওয়েলকাম মেসেজ, ঠিক আছে। জাস্ট ওখানে লিখে দেন যে আপনি টেক্সট করেছেন, ঠিক আছে, এরকম। সেই 5 জন থেকে ধরেন 2 জন আপনাকে শুধুমাত্র রিপ্লাই করছে, আর তিনজনের মধ্যে 2 জন সিন করছে আর একজন কিছুই করেনি, তাহলে এই রিপোর্টটাও লিখে রাখেন। এখন যে 2 জন আপনাকে রিপ্লাই করছে, ওই 2 জনকে নিয়ে আপনি এখন নাড়াচাড়া করেন, ঠিক আছে। ওই 2 জনের কাছে আবারও আপনি মেসেজ করেন, মেসেজ করে দেখেন যে সে আপনার সাথে আসলে কনভারসেশন করতেছে কিনা। যদি করে তাহলে কনভারসেশন সামনের দিকে আগান। এখন আজকেই ধরেন যে আসসালামু আলাইকুম দিলেন, হাউ আর ইউ দিলেন, তারপরে বলতেছেন এই তোমার ওয়েবসাইট লাগবে কিনা, আসো ওয়েবসাইট করে দিই, এরকম করে মেসেজ দিলে হবে না, ঠিক আছে। তাকে কি করবেন, তাকে প্রথমে নিয়ে আসেন আপনার নিজের মার্কেটিং যে ফানেল আছে সেই ফানেলের মধ্যে নিয়ে আসেন, কিন্তু তাকে বুঝতে দিবেন না যে আপনি মার্কেটিং করতেছেন। হ্যাঁ, এই রিপ্লাই গুলো এরকম হবে যে আচ্ছা তোমার তো, তুমি তো এই বিষয়ে পারদর্শী তাই না, বাহ খুব সুন্দর, তোমার পোস্ট গুলো তো আমার খুব ভালো লাগে, শেষ। ওই দিন ওর সাথে ওইখানে কথা শেষ, বুঝলেন নাই। তারপর মাঝে সাঝে সে যখন পোস্ট করবে, মানে প্রথমে আগে বুঝতে হবে যে সে আপনাকে রিপ্লাই করে কিনা, রিপ্লাই না করলে ওকে নিয়ে অত মাতামাতির কোনোই কাজ নাই, ঠিক আছে। দেন মাঝে মাঝে সে যখন সে পোস্ট করতে থাকে সাথে সাথে আপনার রিপ্লাই চলে যাবে, ঠিক আছে, মানে কমেন্ট চলে যাবে যে আচ্ছা তোমার এই পোস্টটা আমার খুব ভালো লাগছে, এই টাইপের। এই জিনিসগুলো দিয়ে তার মনের মধ্যে প্রথমে আগে আসতে হবে, ঠিক আছে। তো যখন আপনি আসলেন, তারপর আরো কিছু কথা বললেন, ঠিক আছে, তার বিজনেস নিয়ে কথা বললেন, আচ্ছা তুমি কি নিয়ে বিজনেস করতেছো, অবশ্যই সে আপনাকে কিন্তু বলবে আচ্ছা তুমি কি নিয়ে বিজনেস করতেছো। তখন আপনি একটু বলবেন যে আমি স্টুডেন্ট, পাশাপাশি আমি এই কাজগুলো করতেছি, তো আমি এই মানুষের বিজনেসে গ্রোথে হেল্প করি বা এই টাইপের কিছু। তো সে হয়তো বলবে যে আচ্ছা তুমি বিজনেসে কিভাবে হেল্প করো। যখন এটা বলবে তখন আপনি বলবেন যে আচ্ছা আমি আর কি ওয়েবসাইট ডিজাইনার, যেহেতু তো আমি ওয়েবসাইট বানাই দিই, এটা আপনার আহ, যে একটা ইয়া থাকে, আপনার যে বিজনেসটা থাকে সেই বিজনেসটাকে শোকেস করতে খুব হেল্প করে। তো শোকেসিং এ হেল্প করার কারণে আপনি কি দেখা যায় যে অন্য জনের কাছে আপনার বিজনেসটাকে খুব সহজেই রিপ্রেজেন্ট করতে পারছেন। অর্থাৎ যার যে বিজনেস, যাকে যেভাবে রিপ্লাই দেওয়া লাগে আপনারা সেইটা ট্রাই করবেন। এখন এইভাবে তো আর বলে দেওয়া যায় না, বুঝছেন। এটা জাস্ট আমি এমনি একটা ডেমো বলতেছি। তো যখন এইভাবে বলবেন
সো দেন ধরেন যে সে বলতেছে আচ্ছা আচ্ছা এইভাবে এইভাবে আছে, তারপরে দেখা গেল যে একটা অফারের মতো একটা পজিশনে সে চলে আসছে, তারপরে তাকে অফার করলেন যে আচ্ছা তোমার কি কোনো ওয়েবসাইট লাগবে কিনা, বা তার যদি কোনো এক্সিস্টিং ওয়েবসাইট থাকে তাহলে বলবো আচ্ছা তোমার তো এক্সিস্টিং ওয়েবসাইট আছে, তো এটাকে কি আমি আরেকটু পলিশ করে দেবো কিনা, বা হচ্ছে দেখো আমি তো একটু দেখলাম তোমার ওয়েবসাইটের মধ্যে কিছু বাগ আছে বা এই টাইপের কিছু, তো এগুলো একটু ঠিক করে দেবো কিনা, হ্যাঁ এগুলো যদি বলে তো তখন তার সাথে যদি রিলেশন ভালো হয় তাহলে সে বলবে যে আচ্ছা হ্যাঁ দাও তো, করে দাও তো, এরকম টাইপের কিছু, ঠিক আছে। তো তখন তাকে অফার করবেন, বা সে যদি বলে যে তোমার কত টাকা লাগবে না লাগবে, তখন আর কি আপনার ওই সময় আপনি যদি এখন প্রাইস বলেন যে আমার $200 লাগবে, আমার $300 লাগবে, আলটিমেটলি আপনি ক্লায়েন্টটাকে হারাইলেন, ঠিক আছে। আপনার যদি ওইভাবেই একটা খুব ভালো সম্পর্ক আসে তাহলে তাকে বলতে হবে যে ইয়া তাহলে তাকে বলতে হবে যে তোমার যা ভালো লাগে তুমি দিও, সমস্যা নেই, আমি তোমার কাজটা আগে করে দিই, হ্যাঁ। তখন দেখবেন সে আর কি বেশি খুশি হবে। তো এইভাবে যখন ক্লায়েন্টের সাথে কথা কথা বলবেন, এবার বলতে 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 বলতেই আপনার একটা অভিজ্ঞতা আসবে, তার আগে আসবেন, এটা স্বাভাবিক বিষয়, এটা আমরা অলরেডি জানি। আমরা সবাই হচ্ছে অনার্সে পড়াশোনা করতেছি, অনার্স মাস্টার্সে পড়াশোনা করতেছি, তো আমরা বাস্তব জিনিসগুলো বুঝি যে আজকে একজনকে পাইছি, তাকে সাথে সাথে জোর করে যদি বলি যে ওয়েবসাইট নিবি কিনা বল, ঠিক আছে, তাহলে সে জীবনেও নেবে না, হ্যাঁ। কিন্তু তার সাথে যদি কিছুদিন কথা বলে তার বিজনেস সম্পর্কে ভালো করে জেনে তারপরে যদি কিছু করেন, দেখবেন এইটাতে ফল দিবে বেশি, ঠিক আছে। আর আমি তো অলরেডি লিড জেনারেশন আপনাকে শিখাইছি, ঠিক আছে, সেই লিডটাই একটু জেনারেট করেন। কতজন লিডটা কালেক্ট করছেন বলবেন? লিড কালেক্ট করছেন কতজন ওই ওই উপায়ে কথা বলা লিড কালেক্ট করছেন? আচ্ছা এখন আমি ধরলাম যে আপনারা লিড কালেক্ট করছেন, হ্যাঁ, বললাম যে আপনারা লিড কালেক্ট করছেন, আপনারা ধরেন 20টা করে লিড কালেক্ট করছেন। এখন এইটা বলেন দেখি, 20টা করে যে লিড কালেক্ট করছেন, মেইল করছেন কতজন? হাত তোলেন। মেইল করছেন কতজন? আচ্ছা 3 জন। আচ্ছা এই যে রিদওয়ান রাহান ভাই, আপনি যে মেইল করছেন কতজনকে মেইল করছিলেন এবং কোন নিশের উপর মেইল করছেন? ভাইয়া আমি তো লিড জেনারেশনের ওইটার জন্য হাত তুলি না, আমার হেল্প লাগবে আপনার কাছে। আচ্ছা আচ্ছা আমি অনেকক্ষণ ধরে টাইম পাইতেছিলাম না। আচ্ছা আব্দুল বাসিত ভাই, আপনার কথাটা একটু কেমন শোনা যায় বুঝছেন, আপনি কয়টা কি করছিলেন বলেন দেখি। না আমি মেইল করি না বলতে স্যার, আমি একটু জানতে চাইছিলাম ক্লাসটা কি শেষ হয়েছে, আমি একটু বাড়াইতেছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, না ক্লাসটা শেষ হয় নাই, আপনি রেকর্ডটা দেখে নিন, সমস্যা নেই, আপনি যদি বাইরে যাওয়ার ইয়ে থাকে তাই জন্য আমার হসপিটালে আর আপনার অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে। তাই জন্য আমি বলতে রিজেন্ট করছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দেবো। দেখে নেবো স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে দেখেন আমি যদি বলি, আচ্ছা রিজন ভাই একটু পরে আসতেছি আপনার ওখানে, হ্যাঁ। আচ্ছা আমি যদি বলি দেখেন, এই যে আপনারা কি প্র্যাকটিস করছেন? প্র্যাকটিস করেন নাই, আপনারা তো নিজেরা প্র্যাকটিস করেন নাই যে আসলে আমি মেইল করছি, মেইলের রিপ্লাই ধরেন যে 20 জনকে দিলে সেখানে হয়তো রিপ্লাই পাবেন 1 থেকে 2 জনের, তাই না, হয়তো 3-4 জনের পাইলে। তো তখন না আপনার ভালো লাগবে যে আচ্ছা আমি মেইল করতেছি, আমি রিপ্লাই পাচ্ছি। শোনেন আমি বলি, ইমেল মার্কেটিং এর উপর এখন পর্যন্ত কোনো মার্কেটিং নাই, ঠিক আছে। সব থেকে বেস্ট মার্কেটিং হচ্ছে ইমেল মার্কেটিং। যদি আপনি মেইন ক্লায়েন্টটাকে খুঁজে বের করে ইমেল করতে পারেন, তাহলে ইমেল মার্কেটিং এর উপর আপনার বেস্ট মার্কেটিং এখন পর্যন্ত দুনিয়াতে নাই, ঠিক আছে। ওই বুস্ট হোক আর যেটাই হোক না কেন, আপনি যদি অর্গানিক মার্কেটিং এর কথা বলেন তাহলে ইমেল মার্কেটিং এর উপর আপনার কোনো মার্কেটিং নাই। তো ইমেল মার্কেটিং হচ্ছে সব থেকে বেস্ট মার্কেটিং, হ্যাঁ। তো আমরা দেখেন আমি যদি বলি আর কি, একটা ধরেন সার্ভে যদি করি তাহলে দেখেন আপনারা কেউ কোনো ক্লায়েন্টকে এখনো মেসেজ পাঠান নাই, কেউ কোনো ক্লায়েন্টকে এখনো মানে বাইরের কোনো ক্লায়েন্টকে এখনো ইমেল পাঠান নাই। তাহলে আপনাদের কাছে কাজটা কিভাবে আসবে? আপনারা কিছু মানুষ জাস্ট শুধুমাত্র ওয়েবসাইট ইয়াতে ফেসবুক গ্রুপটায় যান, সেই গ্রুপটায় গিয়ে আপনারা একটু মেসেজ করেন, এটা একটা। আরেকটা হচ্ছে কি, যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে, অনেকে ফাইবার অ্যাকাউন্টও এখনো খোলেন নাই, যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তারা কি করেন, সেই ফাইবারের লিঙ্কটা নিয়ে বিভিন্ন জায়গায় মার্কেটিং করেন। তো এইটা দিয়ে আপনারা কেন বসে আছেন যে আপনারা ক্লায়েন্ট পাবেন? এটা আগে চিন্তা করেন।
যে আপনারা কেন এটা চিন্তা করতেছেন যে আপনার ক্লায়েন্ট পাবেন? পাবেন না তো ক্লায়েন্ট, তাই না? এটাই তো স্বাভাবিক। ক্লায়েন্ট যে আপনাদের কাছে আসবে, ক্লায়েন্টটা তো পাবেন না। আপনারা লোকাল মার্কেটিং করছেন, লোকাল মার্কেটিং করেন নাই। আপনাদের ফেসবুকের মধ্যে নিজের পেজ খুলছেন, নিজের পেজ খোলেন নাই। নিজের পেজের মধ্যে কখনো কি মানুষকে বুঝাইতে চাইছেন যে আপনি ওয়েব ডিজাইনার? এটা বুঝাইতে চান নাই। আপনার নিজের যে লিঙ্কডইন প্রোফাইল, সেখানে কি বুঝাইতে চাইছেন যে আমার লিঙ্কডইন প্রোফাইল আছে, আমি ওয়েব ডিজাইন করি? এরকম জিনিসটা বোঝান নাই। আপনি লিঙ্কডইনের মধ্যে ক্লায়েন্টকে শুধু কিছু মানুষ কি করছেন, কিছু মানুষ শুধুমাত্র কানেকশন পাঠাইছেন, কিন্তু তার সাথে কোনো মিটিং বা হচ্ছে তাকে কোনো একটা রিপ্লাই দেওয়া, সেই কাজগুলো এখনো করেন নাই। তারপরে একটা লিড জেনারেট করতে বলছিলাম, সেই লিড জেনারেট হয়তো কিছু মানুষ করছেন, কিন্তু করার পরেও এখনো তাদেরকে ইমেল করেন নাই। তো আপনাদের কাছে ক্লায়েন্টটা আসবে কেন? এটা আগে সবচেয়ে বড় কথা, তাই না? ক্লায়েন্টটা আসার জন্য তো একটা থাকবে যে আচ্ছা আমি অনেক পরিশ্রম করছি, দেন আমার কাছে তবুও আমি ক্লায়েন্ট পাচ্ছি না, এরকম কিন্তু কিছু না। আব্দুর রাজ্জাক ভাই শুধুমাত্র ফাইবার নিয়ে পড়ে আছে, এটা আমি জানি। আব্দুর রাজ্জাক ভাই মার্কেটিং করে, ঠিক আছে, অলওয়েজ মার্কেটিং করে সে, কিন্তু শুধুমাত্র ফাইবারের মার্কেটিং করে। ওই তো ফাইবার আপনার ডাউন হয়ে গেছে, ঠিক আছে। এখন নতুন ফাইবার খুলে আপনি যে মার্কেটিংটা করতেছেন এইটা তাহলে করতে পারেন, বাট এটাও পরে পরবর্তীতে কি হবে না হবে ফাইবার সম্পর্কে আমি অবগত না। মানে ফাইবার সম্পর্কে কেউই এটা বলতে পারে না, ঠিক আছে, যে কার প্রোফাইলটা সামনের দিকে আগাবে। এটা যদি না হয় তাহলে আপনার বিকল্প চিন্তা করতে হবে কি, আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, যদি যদি এটা না হয়, হ্যাঁ, যদি এটা না হয় আপনাদের যে না, এটা তো হচ্ছে না, শুধুমাত্র ফাইবার নির্ভর আমি এইভাবে মার্কেটিং করতেছি, এবং দেন আপনি কি আপনারা হচ্ছেন হতাশ, হ্যাঁ, তাহলে আসলে আপনারা নিজেরাই আসলেই হতাশ, ঠিক আছে। তো এতটুকু দিয়ে কিন্তু কখনো হবে না। আপনারা যদি এরকম করতেন যে আমি করছি, ইমেল করছি, প্রতিদিন পাঁচজন করে এরকম 20 দিন ইমেল করছি, তারপরে হচ্ছে এই ইমেল থেকে আমি কয়েকটা রিপ্লাইও পাইছি, বা হচ্ছে আপনি ধরেন 100 জনকে ইমেল করছেন কিন্তু কোনো রিপ্লাই পান নাই, তখন হয়তো আপনার একটা হতাশার কারণ হতে পারে যে আমার কাছে কেন ইমেল টিমেল আসতেছে না, রিপ্লাই আসতেছে না, এইরকম একটা হইতে পারে। বা ধরেন যে আপনি লিঙ্কডইনে যখন অনেক মানুষকে কানেক্ট করছেন, করে তাদেরকে মেসেজ করছেন, আপনার কোনো রিপ্লাই আসতেছে না, তখন আপনি হতাশ, ঠিক আছে। বাট আপনারা কিন্তু এই কাজটা করেন নাই, তো না করলে আপনাদের হতাশ হলে হবে না, বুঝতে পারছেন? এটা আর কি। আর শুধুমাত্র ফাইবার নির্ভর তখনই, মানে ফাইবারের মার্কেটিংটা তখনই কাজে দিচ্ছে যখন আপনার ধরেন এক একটা অর্ডার প্রথম দিকেই চলে আসছে, বা নক আসছে, নক তো আসছে, যারা ফাইবার খুলছেন, খুলে অ্যাক্টিভ ছিলেন, যারা নতুন আর কি, নতুন ফাইবার খুলে অ্যাক্টিভ ছিলেন, তাদের কাছে নক আসছে। এখন আপনারা পটেনশিয়াল ক্লায়েন্ট করতে পারছেন নাই পারছেন কি পারেননি, সেটা হচ্ছে পুরোটাই বিষয়, ঠিক আছে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের বিষয়, বা ক্লায়েন্ট আপনাকে যে টাস্ক দিচ্ছে সেটা হয়তো তার সাথে মেলে নেই, এরকম কিছু, হ্যাঁ। যেমন আর্জেন্টিনার একটা ক্লায়েন্ট আসছিল আমার কাছে ফাইবারে, সে তার হচ্ছে তার লিঙ্কডইন যে প্রোফাইল আছে, সেই লিঙ্কডইন প্রোফাইল ভেরিফাই করে দিতে হবে। কিভাবে ভেরিফাই করে দেবো? তার কোনো পাসপোর্ট নাই, কিন্তু তাকে ভেরিফাই করে দিতে হবে, ঠিক আছে। তো সে আমাকে কত দিবে? সে আমাকে $200 দিবে যদি আমি ভেরিফাই করে দিই। তার মানে আমার নিজের প্রোফাইলটা তাকে দিয়ে দিই, এরকম একটা তার ভাব, বুঝতে পারছেন? তো এখন এখন দেখেন যে আপনি ভেরিফিকেশন হয়তো করতে পারেন, কিন্তু ভেরিফিকেশন করতে পারলে তার প্রোফাইলটা আপনি ভেরিফাই করে দেওয়ার কোনো অপশন নেই। তো আপনি এখানে ব্যর্থ, বুঝতে পারছেন? তো ফাইবার কিভাবে কাউন্ট করে? ফাইবার কাউন্ট করে এরকম যে একটা ক্লায়েন্ট তো তোমার কাছে আসছে, তুমি তো ক্লায়েন্টে পটেনশিয়াল ক্লায়েন্টে পরিণত করতে পারো না, ধর তোমার কাছে আপাতত ক্লায়েন্ট পাঠাবো না। তো তখন কি করা লাগে? এই জন্য আপনার ফাইবারটা আবার রিফ্রেশ করবেন, রিফ্রেশ করতে মোটামুটি জানেন যে 15-20 দিন পর আবার তখন একটা ক্লায়েন্ট পাঠায়, ঠিক আছে। তো ফাইবারের অ্যালগোরিদম, ফাইবার নিজে তো আর জানে না যে সে কি নিয়ে আসছে, আমি ওই জিনিস জীবনেও দিতে পারবো কিনা, বুঝতে পারছেন? এইরকম বিষয়গুলো। সো যার ভাগ্যে যেরকম ক্লায়েন্ট পড়ে, এখন ওই ক্লায়েন্ট যখন আপনার কাছে পড়ছে, কারণ কোনো কারণে আব্দুল রাজ্জাক ভাইয়ের কাছে ওই ক্লায়েন্ট পড়ছে, তো এখন সমাধান কি? এখন কোনো সমাধান নাই, কারণ সে তো পাসপোর্ট করতে পাইতেছে না, ঠিক আছে। তার পাসপোর্ট নাকি হবে না, তাকে বলা হলো যে পাসপোর্ট আগে করেন তারপর আসেন, না আমি পাসপোর্ট করতে পারবো না। এখন বাকি কথা তো আর নাই, তার মানে তার পাসপোর্ট যদি না থাকে, তাহলে আমি এখান থেকে কিভাবে তার লিঙ্কডইন প্রোফাইল ভেরিফাই করে দেবো, বুঝছেন? তো সেই জন্য সে অফারও করতেছে কিন্তু $200। তার মানে কি, আলটিমেটলি সে অনেক জায়গায় ঘুরছে, ঠিক আছে। তো অনেক জায়গায় ঘুরছে, ঘুরে আমার কাছেও ঘুরছে। তো সে কোনো সলিউশন পায়নি, এমনি আর $200 দিতে পারেনি, যেটা $5 কাজ। $5 কোনো কাজ না, সে একটা ইউটিউব ভিডিও বা যেটাই হোক না কেন সামনে দাঁড়াবে, ফোনের সামনে দাঁড়াবে, হয়ে যাবে। তাহলে সে কেন $200 দিতে চায়?
বুঝতে হবে ক্লায়েন্ট কেন দিচ্ছে না দিচ্ছে সবকিছুই আছে, বুঝছেন? ঠেকায় করে সে দিতেছে, এইরকম আর কি। আচ্ছা, তাহলে অনেক কথা বললাম, আমরা ছোট্ট একটু কিছু একটু দেখে ফেলি, ঠিক আছে? এগুলো হচ্ছে বাস্তব অভিজ্ঞতা, হ্যাঁ, এগুলো কাজে লাগবে। এগুলো হয়তো এখন যারা একদম বিগিনার পর্যায়ে আছেন হয়তো আপনাদের কাছে মনে হবে যে এগুলো কি বলে না বলে, ঠিক আছে, এরকম টাইপেরই মনে হবে, বাট পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন বলছিলাম না বলছিলাম এরকম। আচ্ছা, আপনাদের এই যে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই ক্লাসের এখানে তো আমি কিছু বলি নাই, তাহলে এই রেকর্ডটাও দেবো, ঠিক আছে?